আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান। শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। বিভ্রান্তি ও গুজব সৃষ্টিকারীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সরকারের প্রতিশ্রুত ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক যাত্রা। দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মতন, তাদেরকে সমুচিত জবাব দিতে হবে। প্রধানমন্ত্রীর দিল্লি সফরের জন্য অনুকূল পরিবেশ চায় ঢাকা। শেখ হাসিনা সহ পলাতক অপরাধীকে দ্রুত ফেরত পাঠানোর অনুরোধ। রাষ্ট্রপতি পদে ফখরুল অলির মনোনয়নপত্র বৈধ ঘোষণা। প্রত্যাহার নয়, শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াত জোট। এবং ডারউইন টেস্টে অজিদের উড়িয়ে দিয়ে নতুন ইতিহাস টাইগারদের। মিরাজের 5 উইকেট, ম্যাচ সেরা হাসান মাহমুদ। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ফ্যামিলি কার্ড। কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার জনগণকে দেয়া ওয়াদা পালন করছে। বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চান বলেও জানান তিনি। বিভ্রান্তি ও গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। সাব্বির আহমেদের তোলা ছবিতে আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সরকার গঠনের পরপরই নির্বাচনের আগে জনগণকে দেয়া ওয়াদা অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতদিন প্রকল্পটি পাইলট আকারে চললেও এবার কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। জেলার পুরাতন স্টেডিয়ামে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি ইমাম মুয়াজ্জিন ও ধর্মগুরুদের সম্মানী প্রদান করেন সরকার প্রধান। অসহায় দুস্থদের হাতে তুলে দেন অনুদানের অর্থ। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির হাতে তুলে দেন চাকরির নিয়োগপত্র। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপি সরকারের লক্ষ্য। দেশকে এগিয়ে নিতে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। আমরা অতীতে অনেক সময় শুনেছি যে বাংলাদেশকে অমুক রাষ্ট্রের মতন বানিয়ে ফেলবো, বাংলাদেশকে তমুক দেশের মতন বানিয়ে ফেলবো। আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতন বানাতে চাই না। আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে। কেউ বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। যে রাজনীতির ধারা অব্যাহত থাকলে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে, তাহলে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে। এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেখতে হবে এরা অতীতে কি করেছে, সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। ভবিষ্যতে তারা কি করছে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। এর আগে জেলার আসমিতা জর্জ ইনস্টিটিউট স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এরপর কিশোরগঞ্জের কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্সে জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন করেন তিনি। এ সময় মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এই ফান্ড থেকে সম্ভাবনাময় স্টার্টআপের জন্য, অর্থাৎ শিল্প উদ্যোক্তা বা শিল্প শুরু করার জন্য সরকার 5 লক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত গ্রান্ট দেবে, ঋণ নয়, গ্রান্ট দেবে। সুতরাং এই সুযোগ গ্রহণ করে এগিয়ে আসার জন্য আমি নতুন উদ্যোক্তা যারা আছেন তাদেরকে বিশেষভাবে আহ্বান জানাতে চাই। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় শুভেচ্ছা বিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। বিএনপির রাজনীতিটাই হচ্ছে এমন একটি রাজনীতি, যেই রাজনীতির বাস্তবায়ন করলে পরে দেশের মানুষ উপকৃত হবে, গ্রামের মানুষ উপকৃত হবে। এই রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে, যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। সেখানে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন তারেক রহমান। হাত নাড়িয়ে অভিবাদনের জবাব দেন উচ্ছ্বসিত জনতার।
মৎস্য, কৃষি এবং হাওর সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিশোরগঞ্জকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে জেলার বুক চিরে বয়ে যাওয়া নরসুন্দা নদীর পুনঃখনন এবং হাওর পর্যটন বিকাশে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা কিশোরগঞ্জবাসীর। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের নেয়া উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সরকার প্রধান। একই স্থানে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখানে লক্ষ লক্ষ মানুষ যেহেতু নামাজ পড়তে আসে প্রতি ঈদে, এই মাঠটাকে উন্নয়নের জন্য আমরা 17 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছি। শামীম চৌধুরী, RTV, কিশোরগঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে ঢাকা সহায়ক পরিবেশ চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম। ভারতের NDTV গণমাধ্যমটিতে প্রচারিত প্রধানমন্ত্রীর তারেক রহমানের দিল্লি সফর আগামী সপ্তাহে শিরোনামে করা এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ও শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত চেয়েছে বাংলাদেশ। 5 আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলন করে শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছেন তাতে প্রধানমন্ত্রীর ভারত সফরে পরিবেশ নষ্ট হয়েছে বলেও উল্লেখ করেন AKM শহীদুল করিম। বাংলাদেশ এবং ভারতের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর ভারতের সফরের সম্ভাবনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন। তবে সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য মত বিনিময়ের ফলে এই প্রক্রিয়াটি বিঘ্নিত হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শহীদ ওসমান হাদির অভিযুক্ত খুনিদের বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। আমরা তাদের প্রক্রিয়ার অপেক্ষায় আছি। Non interference in each other's internal affairs and mutual benefit. বিএনপি সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন এ ঘোষণা দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংবিধানের 70 অনুচ্ছেদের পরিবর্তনের বিষয়টি ভবিষ্যতে সংসদ নির্ধারণ করবে। আর জামাত নেতারা জানান, তাদের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হবে না। আতিকা রহমানের রিপোর্ট। তফসিল অনুযায়ী যাচাই বাছাই শেষে দেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রার্থিতা বাছাই করে নির্বাচনী কর্তা ও সিইসি AMM নাসির উদ্দিন। যথার্থ পাওয়া গেছে এবং তাহলে এখন দুটাই মনোনয়নপত্র ভ্যালিড এবং আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সংবিধান অনুযায়ী সব আইন মেনেই হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছে। এখন আমরা অপেক্ষায় থাকবো 20 তারিখে নির্বাচনের জন্য। না, বড় বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। আর জামায়াত নেতা আব্দুল বাতেন বললেন, সংবিধানের 70 অনুচ্ছেদের প্রতিফলন হলে তাদের প্রার্থী জয়ী হতেন। আমার মনে হয় না এটা প্রত্যাহার করা হবে, কেননা 11 দলীয় জোটে সিদ্ধান্ত নিয়েই আমরা নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য আমরা এই মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা চাই যে দীর্ঘদিন পর যে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রায় 30-35 বছর পরে নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাকে, এটা আমরা চাই। 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। 20 আগস্ট সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা ভোটে অংশ নেবেন। আতিকা রহমান, RTV, ঢাকা। জ্বালানি সমস্যা সমাধানে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক সেমিনারে কথা বলেন তিনি। এদিকে আরেক সেমিনারে সিপিডি জানিয়েছে, পোশাক কারখানাগুলোর বিদ্যুৎ চাহিদা 30% নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করা গেলে মাসিক জ্বালানি ব্যয় প্রায় 16% কমানো সম্ভব। 350টি কারখানার তথ্য বিশ্লেষণ করে তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। সারা দেশে চলমান তীব্র গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে দৈনন্দিন কার্যক্রম। উৎপাদন ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পোশাক সহ অন্যান্য শিল্প কারখানা।
এমন পরিস্থিতিতে শিল্প কারখানাগুলোতে বিকল্প জ্বালানি উন্নয়নকে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, এলএনজি সহ অন্যান্য জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভরতা পোশাক শিল্পে ব্যয় বাড়ানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তাকেও ঝুঁকিতে ফেলছে। আমরা যদি বাংলাদেশে এখন একটা বিজিএম যদি স্টেটমেন্ট করে যে সাস্টেইনেবিলিটি ইম্পর্টেন্ট না, শেষ, খোদাফেজ। বিকজ আমার আশেপাশের দেশগুলো সাস্টেইনেবিলিটি ছাড়া কোনো কথাই বলছে না। বটলনেক গুলো ওনারা কোনোভাবে 6 মাসের মধ্যে একটুও ছোটাতে পারছেন না। যে বাজেট বক্তৃতা দেওয়া হচ্ছে যে আমরা কোনো সোলার পণ্যের উপরে, সোলার সিস্টেমের উপরে, ব্যাটারি স্টোরেজের উপরে ট্যাক্স দিব না, সেখানে কেন এখনো প্রায় 50% ট্যাক্স রয়ে গেছে। এ সময় দেশের জ্বালানি সংকট সমাধানে দ্রুত সময়ের মধ্যে অভ্যন্তরীণ গ্যাস সম্প্রসারণ ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কমিটি করার আহ্বান জানিয়ে সিপিডির গবেষণা পরিচালক বলেন, এলএনজির উপরে নির্ভর করে টেকসই জ্বালানি নিশ্চিত করা সম্ভব নয়। আগামী 1 সপ্তাহের ভিতরে আমরা চাইবো যে এই কমিটি জরুরি যে সমস্ত অপারেশনাল ডিসিশনগুলো, বটলনেকসগুলো বিভিন্ন পর্যায়ে রয়েছে, এইগুলোর ব্যাপারে তারা জরুরি সিদ্ধান্ত নেবেন এবং সেই অনুযায়ী তারা আমাদেরকে আগামী দিনের পথরেখা দেখাবেন। এদিকে জ্বালানি সমস্যা অতীত থেকে পাওয়া উল্লেখ করে আরেক সেমিনারে অর্থমন্ত্রী জানান, বিদ্যুৎ ও গ্যাসের বিষয়ে কোনো কিছুই 6 মাসের মধ্যে সমাধান করা সম্ভব নয়। We are trying to do everything in the quickest possible time. জ্বালানি সংকট ও অর্থায়নের অনিশ্চয়তায় বিদেশি বিনিয়োগ থমকে গেছে জানিয়ে সেমিনারে ব্যবসায়ী নেতারা বলেন, সংকট কাটানো গেলে দেশে টেকসই প্রবৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। সর্দার রাজীব আর টিভি, ঢাকা। এদিকে বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে যোগ দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশের বর্তমান ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে শূন্য থেকে নয় বরং মাইনাস থেকে টেনে তুলে পুনর্গঠন করতে হচ্ছে। দীর্ঘদিনের লুটপাটে দেশের অর্থনীতি চরম সংকটে পড়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, এই অবস্থা থেকে উত্তরণে অর্থনীতিকে সর্বজনীন করার পাশাপাশি নতুন বাজেটকে ঢেলে সাজানো হয়েছে। দায় দেনা রেখে গেছে, সবচেয়ে বড় কথা টাকা নেই তো নাই, জিরো থেকে স্টার্ট করলে একটা সুবিধা আছে। এখন তো স্টার্ট করতে হচ্ছে মাইনাস থেকে। 50-60 কোটি টাকা পাওয়ার বিল বাকি রেখে গেছে। আপনার প্রচুর প্রজেক্টের নামে আমাদের যে দায় দেনা সৃষ্টি করে গেছে, যে প্রজেক্ট থেকে আমার কোনো রিটার্ন হবে না কোনোদিন, কিন্তু আমাকে দায় দেনা শোধ করতে হচ্ছে। দেশের কঠিন জনদুর্ভোগকে আড়াল করার জন্য সুযোগ থাকা সত্ত্বেও নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সরকার বিরোধী দলের ওপর সবকিছু চাপিয়ে দিতে গিয়ে কিছু বিতর্কের অবতারণা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সন্ধ্যায় দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর দেয়া চ্যালেঞ্জের জবাবে বলেন, 3 মাস আগেই সরকারের কাছে জ্বালানি পরিকল্পনা দেওয়া হয়েছে। এ সময় সমস্যা সমাধানে বিরোধী দলের বিভিন্ন পরিকল্পনা আবারও তুলে ধরেন জামাতের সেক্রেটারি জেনারেল। বছরের পর বছর ধরে যেসব রাজনৈতিক বিতর্ক মানুষ পছন্দ করে না, মীমাংসিত, অতীতের সবসময় ব্যর্থ শাসকেরা যখন জনদুর্ভোগের কোনো ইস্যুর কারো জবাব দিতে পারে না, তখন এই সব বিতর্ক সামনে এনে আসল ইস্যুটাকে আড়াল করতে চায়। আমরা সেই প্রবণতা এই সরকারের এবং সরকারের প্রধানকে লক্ষ্য করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, আমাদের পরিকল্পনা আপনার সরকারের কাছেই আছে। আজ আবারও আমরা সেটি সামনে রাখলাম। এখন প্রশ্ন একটাই, বাস্তবায়ন শুরু হবে কবে? নাকি আবার নতুন পরিকল্পনা ও নতুন কমিটির অপেক্ষায় থাকতে হবে? আমরা 90 দিন পর আবার হিসাব চাইব, সরকারকে বিব্রত করার জন্য নয়, দেশের মানুষের পক্ষে। আর ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়াকে ফুড পয়জনিং এর মাধ্যমে তিলে তিলে মেরে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। এ বিষয়ে বর্তমান সরকারের অতি গুরুত্বপূর্ণ একটি কমিটি করে তদন্ত করার দাবি করেন তিনি। বিকেলে সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন রিজভী। এ সময় আইনের শাসন প্রতিষ্ঠা, ভিন্ন মতকে সম্মান, গুম খুনহীন সমাজ ও প্রতিষ্ঠার মাধ্যমে বেগম জিয়াকে সম্মান করার আহ্বান জানান তিনি। তিলে তিলে শেষ করার জন্য তাকে ফুড পয়জনিং করা হয়েছে এবং এটা আসলে সত্য। এটা সরকার, বর্তমান সরকার এই বিষয়ে একটা অতি জরুরিভাবে একটা খুব হাই পাওয়ারফুল একটা তদন্ত কমিটি করা দরকার। যে মানুষটি হেঁটে গেলেন কারাগারের ভিতরে, সেই মানুষটি জরাজীর্ণ অবস্থায়, অসুস্থতায়, রোগে শোকে
ধুকতে ধুকতে বের হলেন। লিবিয়া থেকে সাগর পথে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে মৃত্যু হয়েছে আরও 11 বাংলাদেশির। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের তথ্য অনুযায়ী খাবার ও পানীয় সংকটে কয়েকজনের মৃত্যু হয়। গত 3 আগস্ট 42 জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে একটি নৌকা গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করে। নৌকাটিতে থাকা 42 যাত্রীর 38 জনই বাংলাদেশি। যাত্রার কিছুক্ষণ পর ঝড়ের কবলে পড়ে নৌকাটি। গ্রিসের কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নৌকাটি সাগরে ভাসতে থাকে। টানা 9 দিন ভূমধ্যসাগরে ভেসে থাকার পর বাতাসের স্রোতে এটি মিশরের একটি উপকূলের কাছে পৌঁছায়। পরে মিশরের নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে 18 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাংলাদেশিরা সুস্থ হলে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেশে ফেরত পাঠানোর কথা জানিয়েছে দূতাবাস। রাজধানী মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকা থেকে এলেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি হোসেন আহমেদ শাহরুখ এবং তার 2 সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে মোহাম্মদপুরের বসিলায় র্যাব 2 এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে শাহবাগ এলাকা থেকে শাহরুখ ও তার 2 সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রায়ের বাজার এলাকার একটি বাড়ি থেকে বিদেশি পিস্তল, রিভলভার ও ম্যাগাজিন সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ নিয়ে এ মামলায় মোট 11 আসামিকে গ্রেফতার করল র্যাব। আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকার হাজী ইউনুস খান রোডের একটি বাড়ি হতে একটি বিদেশি 7.6265 mm পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় তৈরি রিভলভার, 2 রাউন্ড তাজা গুলি, 260 গ্রাম গান পাউডার এবং 2টি সামুরাই উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির অভিযোগে ডাকাত চক্রের মূল হোতা তৈয়ব ও তার 6 সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ডাকাতিতে ব্যবহৃত গাড়ি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় পুলিশ। গ্রেফতার এড়াতে ডাকাতির সময় পকেট রাউটার ব্যবহার করত তারা, যাতে প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা না যায়। এর আগে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবারও একই অপরাধে জড়ায় তৈয়ব। তার বিরুদ্ধে রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় 45টি মামলা রয়েছে। ফিফা বিশ্বকাপ 2026 উপলক্ষে আইডিএলসি ফাইন্যান্সের আয়োজনে অনুষ্ঠিত ফ্যান্টাসি ফুটবল চ্যালেঞ্জ কিকস্টার্ট 3.0 বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গ্র্যান্ড চ্যাম্পিয়ন মোহাম্মদ আতিকুল ইসলাম রাব্বি জিতে নেন থাইল্যান্ডের 2টি বিমান টিকিট। এছাড়া বিভিন্ন পর্বের 35 বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় ই-বাইক, অ্যান্ড্রয়েড টিভি, ড্রোন সহ নানা পুরস্কার। অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম জামাল উদ্দিন বলেন, তরুণদের কাছে আর্থিক পরিকল্পনার ধারণাকে সহজ ও আকর্ষণীয় করাই কিকস্টারের মূল লক্ষ্য। এবারের আয়োজনে অংশ নেন প্রায় 3 লাখ ফুটবল প্রেমী। খেলার খবর। এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ক্লাব রাজশাহী স্টার্স এফসি। মালয়েশিয়ার কোতা কিনাবুলুর লিকাস স্টেডিয়ামে দুপুর 2টায় বাংলাদেশ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ভারতের ফুটবলের পাওয়ার হাউস ইস্ট বেঙ্গল। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাইবে গোলাম রাব্বানি ছোটনের দল। শক্তিমত্তার বিচারে দুদলই এই ম্যাচে সমানে সমান। প্রথম ম্যাচের আগে শেষ অনুশীলন সেশনে নিজেদের ঝালিয়ে নিয়েছে শিউলি আফাইদারা। এই গ্রুপের বাংলাদেশের প্রতিনিধি রাজশাহী স্টার্সের বাকি 2 প্রতিপক্ষ মালয়েশিয়ার সাবা ও গুয়ামের ক্লাব রোভার্স। ফেডারেশনগুলোকে দুর্নীতিমুক্ত আর্থিকভাবে সচ্ছল করতে প্রায় 1244 কোটি টাকার একটি প্রাতিষ্ঠানিক তহবিল অনুমোদনের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তহবিল থেকে প্রাপ্ত বার্ষিক লভ্যাংশের 75% প্রতি বছর ফেডারেশনগুলোকে পরিচালনার জন্য প্রদান ও বাকি 25% মূল তহবিলের সাথে পুনর্বিনিয়োগ হবে। এদিকে ভবিষ্যৎ ক্রীড়া পরিকল্পনা বাস্তবায়নে প্রতিমন্ত্রী আগামী 5 বছরের সুনির্দিষ্ট ক্যালেন্ডার প্রস্তুত করার জন্য ফেডারেশনগুলোকে নির্দেশ দেন। এছাড়াও ক্রীড়া ভাতা প্রদানের ক্ষেত্রে জবাবদিহিতা বাড়ানোর কথা জানান আমিনুল হক। যে আমাদের ফুটবল
থেকে শুরু করে হকি, অন্যান্য আর্চারি, শুটিং যারাই রয়েছে এখানে প্রত্যেকটি ফেডারেশন, আপনারা সবাই সেই সিড মানি, সেই লভ্যাংশটি পেয়ে আপনারা আপনাদের ফেডারেশনকে স্বাবলম্বী করবেন। আপনাদের খেলোয়াড়দের সাথে আপনাদের আরও যে আন্তরিকতা বা আপনাদের যে কার্যক্রম পরিচালনার জন্য যে সহযোগিতাটুকু দরকার সেটুকু আপনারা পরিচালন করতে পারবেন ইনশাআল্লাহ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিভ্রান্তি ও গুজব সৃষ্টিকারীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। সরকারের প্রতিশ্রুত ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক যাত্রা। প্রধানমন্ত্রী দিল্লি সফরের জন্য অনুকূল পরিবেশ চায় ঢাকা। শেখ হাসিনা সহ পলাতক অপরাধীকে দ্রুত ফেরত পাঠানোর অনুরোধ। রাষ্ট্রপতি পদে ফখরুল অলির মনোনয়নপত্র বৈধ ঘোষণা। প্রত্যাহার নয়, শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াত জোট। এবং ডারউইন টেস্টে অজিদের উড়িয়ে দিয়ে নতুন ইতিহাস স্ট্রাইকারদের। মিরাজের 5 উইকেট, ম্যাচ সেরা হাসান মাহমুদ। রাতের সংবাদে পর্যন্ত, ওই মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।